আমি আপনার সন্তানের মা হতে চলেছি, ক্যাপ্টেন শেহজাদ মির্জা। দ্রুত বাসায় এসে বিয়ে করে নিন আমায়, না হলে আপনার সন্তান অন্য কাউকে আব্বু রাখবে। মেসেজটা শেহজাদের নম্বরে পাঠিয়ে তড়িঘড়ি করে ফোনটা বন্ধ করে দিল আরহা। পরক্ষণে বুকের ভেতরটা ধড়ফড় করে উঠল। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা যেন স্বাভাবিক গতিতে ধুকপুক না করে এক লাফে গলা পর্যন্ত এসে উঠেছে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে আরহার। এটা কি করে ফেললাম? শেহজাদ ভাই যদি মেসেজটা পড়ে ফেলে, যদি সত্যি সত্যি বিশ্বাস করে বসে আরহা প্রেগনেন্ট, যদি রাগে অগ্নিশর্মা হয়ে যায়, এমন সব ভাবনা চিন্তার প্রেশার যেন হাই হয়ে গেল ওর। উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী আরহা এইচএসসি পরীক্ষা একেবারে দোরগড়ায় এসে করানোচ্ছে। তাই পড়াশোনায় মনোযোগী হওয়ার উদ্দেশ্যে আজ বন্ধু মায়ার বাসায় এসেছে আরহা আর শিউলি। পরিকল্পনা ছিল জমিয়ে গ্রুপ স্টাডি করবে, কিন্তু পরিকল্পনা আর বাস্তবতা যে সবসময় এক হয় না। পড়াশোনার জন্য বই খাতা খুললেও পড়াশোনার পও হয়নি, আর বদলে গল্প, হাসাহাসি, খুনছুটি আর দুষ্টুমিতে কেটে গেছে পুরো বিকেল। এক পর্যায়ে শিউলি প্রস্তাব দিল, চলো ট্রুথ অর ডেয়ার খেলি। ব্যাস, সেখান থেকে যত বিপত্তি শুরু। প্রথম কয়েক রাউন্ড বেশ মজা চলছিল। সবাই একে অপরকে সহজ সহজ ট্রুথ আর হাস্যকর ডেয়ার দিচ্ছিল, কিন্তু ভাগ্য যেন আর আরহার পক্ষে ছিল না। প্রথম ট্রুথ নিলেও পরবর্তী রাউন্ডে নিজের সাহসের বড়াই করতে গিয়ে সে ট্রুথ না নিয়ে বুক ফুলিয়ে ডেয়ার বেছে নিয়েছিল। তখন কি আর জানতো সেই একটুখানি দেমাগের জন্য এমন ভয়াবহ মূল্য দিতে হবে। ভয়ে পুরো মুখ চুপসে গেছে আরহার সেই অসহায় চেহারা দেখে মায়া ঠোঁট চেপে হাসলো। তারপর শিউলির দিকে তাকিয়ে চোখ টিপে বলল, আরহা অযথাই ভয় পাচ্ছে বল। শেহজাদ ভাই তো এখানে নেই, তাই না? আর থাকলেও কিছু করতে পারতো না, কারণ এটা গেম ছিল, সত্যি তো আর নয়। যাই হোক, এবার আমার ডেয়ার পূরণের পালা। বল, আমাকে কি ডেয়ার দিবি? আরহা কিছু বলার আগে শিউলি একবার আজকে আরহার দিকে তাকালো, তারপর দুষ্টু হাসি হেসে বলল, আরহাটা তো আমি দিয়েছি, তাই তোরটাও আমি দেব। তোর ডেয়ার হচ্ছে তোর ফোন থেকে শেহজাদ ভাইয়ের নাম্বারে একটা মেসেজ পাঠাবি। লিখবি, আরহা খুব অসুস্থ হয়ে গেছে, বারবার বমি করছে, অবস্থা ভালো নয় ভাইয়া, 2বার অজ্ঞানও হয়েছিল। শিউলির মুখে কথাটা শুনে আরহার চোখ যেন কোটো থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। মুহূর্তে আতঙ্কে প্রায় চিৎকার করে উঠল সে। কি বললি তুই? পাগল হয়ে গেছিস নাকি আমাকে আজকে কবরস্থানে পাঠানোর প্ল্যান করেছিস? গলার স্বর কেঁপে উঠছে ওর আরহার। এমনিতে একটা মেসেজ পাঠিয়ে আমার অবস্থা কাহিল, মনে হচ্ছে শেহজাদ ভাই এখনই দরজায় এসে দাঁড়াবে, আর ওপর এখন আবার মিথ্যা করে লিখবি আমি নাকি অসুস্থ। উনি যদি সত্যিই সব ফেলে চলে আসেন কিংবা বাসা ফোন করে বসেন, তখন কী হবে ভাবতে পারছিস? আরহার ভয়াত্ম মুখটা দেখে মায়া আর শিউলি একে অপরের দিকে তাকিয়ে হো হো করে হেসে উঠল। তারপর মায়া হাসতে হাসতেই বলল, আরে বোকামি, এটাই তো ডেয়ার, অযথা ভয় পাচ্ছিস তুই। ভয় পেলে আবার কিসের ডেয়ার হলো? ভয় পাবো না? এইমাত্র আমি মানুষটাকে লিখে পাঠিয়েছি, আমি আপনার সন্তানের মা হতে চলেছি। এর চেয়ে বড় বোমা আর কি হতে পারে? এখন আবার অসুস্থতার মিথ্যা মেসেজ করতে বলছিস? শিউলি দুষ্টু হেসে তাকালো মায়ার দিকে। ওকে আবার চোখ দিয়ে ইশারা করে আর হাত দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, তার মানে একটু আগের এত সাহস দেখানোর লোক দেখানো ছিল তোর? আসল কথা হচ্ছে তুই ভীষণ ভীতু। কথাটা শুনে আরহার মুখটা মুহূর্তে চুপসে গেল, যেন এক আঘাতেই অলংকারে টান লেগেছে। চোখ মুখ কুচকে শিউলির দিকে তাকিয়ে রইল সে। বন্ধুদের সামনে তাকে ভীতু বলা, এটা যেন কিছুতে মেনে নিতে পারছে না সে। মায়াও সুযোগ হাতছাড়া করল না। আমি তো আগে বলেছিলাম, ও শুধু বড় বড় কথাই বলতে পারে, এর বেশি কিছু করার ক্ষমতা ওর নেই। আরহার ভেতরে জেদটা যেন মুহূর্তেই মাথা ছেড়ে দিয়ে উঠল। ঠোঁট কামড়ে দুজনের দিকে তাকিয়ে রইল সে। কয়েক সেকেন্ড নীরব থেকে গভীর গলায় বলল, কে বলেছে আমি ভীতু? কে বলবে আবার? আমরা তো দেখতেই পাচ্ছি। যদি তুই সত্যিই সাহসী হতি তাহলে তো মেসেজ নিয়ে এত সমস্যা হওয়ার কথা নয়, তাই না মায়া? ঠিকই তো। তা নয় রে, আমার চিন্তা হচ্ছে অন্য কিছু নিয়ে। মানুষটা তো বাড়িতে নেই, যদি সত্যি কোনো সমস্যা হয় তাহলে আজ আমার জানাজা হবে। ধুর, এত নাটক করিস না। সে তো জানাজা পড়াবে, নাকি তোকে জেলে দেবে, নাকি বিয়ে করবে, সেসব পরে দেখা যাবে। আগে ডেয়ারটা শেষ হোক। আল্লাহ, তোর বন্ধু না, তুইটা আস্ত চমদুত। আজ যদি কোনোভাবে বেঁচে বাসায় ফিরতে পারি, কসম করে বলছি জীবনে আর কখনো তোদের সঙ্গে ট্রুথ আর ডেয়ার খেলবো না। আরহার অসহায় মুখটা দেখে আবারও হেসে গড়িয়ে বলল দুজন। তারপর মায়া হাত বাড়িয়ে বলল, আমার ফোনটা দে আরহা। আরহার সঙ্গে সঙ্গে ফোনটা বুকের সঙ্গে চেপে ধরল।
না, একদম না। ভদ্রভাবে দে, না হলে আমি নিজে নিয়ে নেব। মায়া, খবরদার। কথা শেষ হওয়ার আগে মায়া এক ঝটকায় আরহার হাত থেকে ফোনটা কেড়ে নিল। একবার আর চোখে শিউলির দিকে তাকিয়ে দুষ্টু হাসি হেসে ধীরে ধীরে টাইপ করতে লাগলো। শেহজাদ ভাইয়া, আরহা হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে। বারবার বমি করছে, দুবার অজ্ঞান হয়েছিল। অবস্থা ভালো নয়, খুব ভয় লাগছে। মেসেজটা লেখা শেষ হতে আরহা চিৎকার করে উঠল, না, সেন্ড দিবি না, প্লিজ প্লিজ দিস না দোস্ত। কিন্তু ততক্ষণে অলরেডি সেন্ড করা শেষ ভাইয়ার। মেসেজটা দিয়ে আবার নিজেদের মতো কথাবার্তায় ব্যস্ত হয়ে উঠল তিনজনে। এদিকে ক্যান্টনমেন্টের নিরিবিলি অফিসার্স কোয়ার্টারে গোসল শেষে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন ক্যাপ্টেন শেহজাদ মির্জা। কাঁধে ঝোলানো সাদা তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে রুমে পা রাখতেই চোখ পড়ল বিছানার ওপর রাখা ফোনটার দিকে। স্ক্রিনে নতুন মেসেজের নোটিফিকেশন জলজল করছে। অভ্যাসবশত ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে উঠল একটি নতুন মেসেজের নোটিফিকেশন দুটো। প্রেরক আরহা। আরহা নামটা দেখে শেহজাদের ঠোঁটের কোণে অজান্তে এক চিলটে হাসি ফুটে উঠল। হালকা কৌতূহল আর মিষ্টি প্রত্যাশা নিয়ে মেসেজটা খুলল সে, কিন্তু পরের মুহূর্তে স্ক্রিনে লেখা কয়েকটি লাইন দেখে তার মুখের হাসিটা এক নিমিষে মিলিয়ে গেল। আমি আপনার সন্তানের মা হতে চলেছি, ক্যাপ্টেন শেহজাদ মির্জা। দ্রুত বাসায় এসে বিয়ে করে নিন আমায়, না হলে আপনার সন্তান অন্য কাউকে আব্বু ডাকবে। কয়েক সেকেন্ড স্থির হয়ে রইল সে। বিস্ময়ের রেশ কাটার আগে দ্বিতীয় মেসেজটির নোটিফিকেশন চোখে পড়ল। আরহার বন্ধু মায়ার নম্বর থেকে এসেছে। শেহজাদ ভাইয়া, আরহা হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে, বারবার বমি করছে, দুবার অজ্ঞান হয়েছিল, অবস্থা ভালো নয়, খুব ভয় লাগছে। এই মেসেজটা পড়ার সঙ্গে সঙ্গে বুকের ভেতরটা ধক করে উঠল শেহজাদের। মুখের রক্ত যেন মুহূর্তে উধাও হয়ে গেল। কয়েক মুহূর্ত আগের অদ্ভুত মেসেজটা ভুলে গিয়ে তার সমস্ত মনোযোগ আটকে গেল দ্বিতীয় লেখাটায়। আরহা, আমার আরহা, মেয়েটাকে সে অসম্ভব ভালোবাসে। ওদের বয়সের ব্যবধান কম নয়, পুরো 10 বছর। সম্পর্ক হিসাবে আরহা শেহজাদের ছোট ফুপুর মেয়ে, অর্থাৎ ফুফাতো বোন। কিন্তু শেহজাদ কোনো দিনই তাকে শুধু বোনের দৃষ্টিতে দেখেনি। ঠিক কবে কিভাবে সেই ছোট্ট চঞ্চল মেয়েটা তার হৃদয়ের সবচেয়ে গভীর জায়গাটা দখল করে নিয়েছে সে নিজেও জানে না। শুধু এতটুকু জানে, পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষগুলোর তালিকায় আরহার অবস্থান সবার উপরে। সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন হওয়ার দায়িত্বই তার প্রথম অগ্রাধিকার। বছরের বেশিরভাগ সময় বিভিন্ন পোস্টিং, প্রশিক্ষণ আর অপারেশন নিয়ে ব্যস্ত থাকতে হয় শেহজাদকে। চাইলেও সবসময় আরহার পাশে থাকা কিংবা নিয়মিত খোঁজখবর নেওয়া সম্ভব হয় না। তারপর আরহাও এখন এইচএসসি পরীক্ষার্থী। কলেজ, কোচিং আর পড়াশোনা মিলিয়ে প্রায় সারাদিনই ব্যস্ত থাকে। অনেক সময় ফোন বেজে গেলেও ধরার সুযোগ হয় না। এই কারণে বেশ আগে থেকে আরহার সবচেয়ে ঘনিষ্ঠ কয়েকজন বান্ধবীর নম্বর নিজের ফোনে সেভ করে রেখেছিল শেহজাদ, যেন কোনো জরুরি পরিস্থিতিতে অন্তত তাদের কাছ থেকে আরহার খবর জানতে পারে। প্রায় সময় বেশ ভালো মেসেজই এসেছে, কিন্তু আজকের মেসেজটা খুলে যা দেখলো তা যেন মুহূর্তের মধ্যে তার সমস্ত স্বাভাবিকতা কেড়ে নিল। একদিকে অদ্ভুত অবিশ্বাস্য এক দাবি, অন্যদিকে আরহার অসুস্থ হওয়ার খবর। দুটোর মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটার ভাবার সময়ও পেল না সে। তড়িঘড়ি করে কাপা হাতে কল বাটনে চাপ দিল, কিন্তু আরহার নম্বরে কল দিতে ভেসে উঠল, দ্য নাম্বার ইউ আর ট্রাইং টু রিচ ইজ কারেন্টলি সুইচড অফ। একবার, দুবার, তিনবার, প্রতিবারই একই উত্তর। শেহজাদের বুকের ভেতর অজানা আশঙ্কা আরও প্রবল হয়ে উঠল। আরহার মতো মেয়ে কোনো কারণ ছাড়া কখনো ফোন বন্ধ রাখে না, তার উপর মায়ের পাঠানো মেসেজ। মাথা যেন কাজ করা বন্ধ করে দিল শেহজাদের। আর এক মুহূর্ত দেরি করল না সে। কন্ট্যাক্ট লিস্ট থেকে শিউলির নাম্বার বের করে কল দিল। এদিকে ছাদের এক করে বসে 3 বান্ধবী তখনও নিজেদের কাণ্ড নিয়ে হাসাহাসি করছিল। হঠাৎ শিউলির ফোনটা কেঁপে উঠতে সবাই চুপ হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল, ক্যাপ্টেন শেহজাদ মির্জা কলিং। নামটা দেখে শিউলির মুখের হাসি মুহূর্তে উধাও। ইয়া আল্লাহ, শেহজাদ ভাইয়ের কল। কাপা গলায় কথাটা বলল শিউলি। ওর হাত কেঁপে উঠল, ফোনটা প্রায় হাত থেকে পড়ে যাওয়ার উপক্রম। মায়া তাড়াতাড়ি ফোনের স্ক্রিনে তাকিয়ে ফিসফিস করে বলল, সত্যি আরহা, শেহজাদ ভাইয়া। আরহার বুকটা ধক করে উঠল। এতটা ভয় লাগছে যে মনে হচ্ছে এইখানে কাপড় নষ্ট করে ফেলবে। তবুও কোনো মতো নিজেকে সামলে বলল, আমি তখনই বারণ করেছিলাম, বলেছিলাম না সেন্ট দিস না। এখন কি হবে? আমি আমি তো ভাবছিলাম ভাইয়া হয়তো পরে কল করবে। এত তাড়াতাড়ি করবে এটা তো মাথাতে আসেনি। কি করবো এখন? ফোনটা একটানা বেঁধে চলেছে। তিনজনই একে অপরের মুখের দিকে তাকিয়ে আছে। কারো সাহস হচ্ছে না ফোনটা ধরার। মায়া একবার শুকনো ঢোক গিলল, তারপর নিচু গলায় বলল,
কলটা ধর, না ধরলে উনি আরও সন্দেহ করবে। কিন্তু আমি কি বলবো? যা মেসেজে লিখেছি সেটাই বল। ভাইয়া তো আর এসে দেখবে না, বলবি আমরা ডাক্তার দেখিয়েছি আর আরহা এখন ঠিক আছে। সে বুঝলাম, কিন্তু ভাইয়াকে ভয় লাগে আমার। মিথ্যা বলতে গিয়ে যদি ধরা পড়ে যাই। ওদের দুজনের এমন ভয় পাওয়া চোখে আরও বেশি ভয় পেল আরহা। দুহাত জোর করে প্রায় কেঁদে ফেলার ভঙ্গিতে বলল, প্লিজ কেউ ধরিস না, একটু পর বল ভুল করে পাঠানো হয়েছে। শিউলি অসহায়ের মতো ওর দিকে তাকালো। এখন আর সেই সুযোগ নেই আরহা। ভাইয়া তোকে নিয়ে একটা পজিটিভ, সেটা আমরা সবাই জানি। একদিকে তোর ফোন বন্ধ, এখন যদি আমিও ফোনটা না ধরি তাহলে যদি ভাইয়া সত্যি এখানে চলে আসে তখন। ওদের এমন কথাবার্তার মধ্যে কলটা কেটে গেল। তিনজনে একসাথে হাঁপ ছেড়ে বাঁচলো যেন। কিন্তু সত্যিই স্বস্তি টিকলো মাত্র 2 সেকেন্ড। আবারও ফোন বেজে উঠল। স্ক্রিনে একই নাম, ক্যাপ্টেন শেহজাদ মির্জা কলিং। এবার তিনজনের মুখের রং একেবারে ফ্যাকাশে হয়ে গেল। ফোনটা একটানা বেজে চলল, কিন্তু কেউ ধরল না। শিউলি কাপা হাতে ফোনটা উল্টে রাখলো, যেন স্ক্রিনটা চোখের সামনে না থাকলে সব ঠিক হয়ে যাবে। মায়ের ঠোঁটের হাসিও অনেক আগে মিলিয়ে গেছে। আরহার অবস্থা সবচেয়ে খারাপ। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে এসেছে। বুকের ভেতরটা এমন জোরে ধুকপুক করছে, মনে হচ্ছে সবাই শুনতে পাচ্ছে। কয়েক সেকেন্ড পর আবারও কল এলো। মোট 5-6 বার কল করার পরেও কেউ ফোন ধরল না। এবার শেহজাদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমে উঠল। যুদ্ধক্ষেত্রের কঠিন পরিস্থিতিতেও যে মানুষটা নিজের স্নায়ু ঠান্ডা রাখতে পারে, সেই আজ সম্পূর্ণ দিশেহারা। বারবার বমি করছে, 2বার অজ্ঞান হয়েছিল। শিউলির পাঠানো কথাগুলো বারবার কানে বাজছে শেহজাদের। আরহার ফোন বন্ধ, শিউলি ফোন ধরছে না। মুহূর্তের মধ্যে হাজারো আশঙ্কা ভিড় জমালো শেহজাদের মাথায়। সে আর দেরি না করে সে আরহার মায়ের নাম্বারে কল দিল। 2বার রিং হতে উপাস থেকে স্নেহমাখা কণ্ঠ ভেসে এলো। হ্যালো শেহজাদ বাবা, হঠাৎ অসময়ে কল করলে যে, তুমি ঠিক আছো? নিজেকে যতটা সম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করলো শেহজাদ। তারপর নরম গলায় বলল, আমি ঠিক আছি পুপি। আরও কোথায়? ও কি বাসায় আছে? না বাবা, ও তো ঘন্টাখানেক আগে বেরিয়েছে। সামনে এইচএসসি পরীক্ষা, তাই বললো বন্ধুদের সঙ্গে গ্রুপ স্টাডি করবে। মায়েদের বাসায় গেছে। কেন, কিছু হয়েছে নাকি? শেহজাদ এক মুহূর্ত চোখ বন্ধ করলো। প্রথম মেসেজটার কথা সে ইচ্ছে করে গোপন রাখলো। এমন একটা কথা শুনে অকারণে আরহার মাকে দুশ্চিন্তায় ফেলতে চাইল না। শুধু শান্ত গলায় বলল, আসলে ওর এক বান্ধবী আমাকে মেসেজ দিয়েছে আরুর শরীর নাকি খুব খারাপ, বারবার বমি করছে, এমনকি 2বার অজ্ঞান হয়েছে। তারপর থেকে আর কাউকে ফোনে পাচ্ছি না, তাই একটু চিন্তা হচ্ছে। কথাটা শুনে ওপাশে কেঁপে উঠল মিনি বেগম। কি বলছো বাবা? আমার তো কিছু জানায়নি। দাঁড়াও, আমি কল করছি। কল করে কোনো লাভ হবে না ফুফি। আমি কতবার কল করেছি কিন্তু আরহার ফোন বন্ধ। আর 2 বান্ধবী ফোন রিসিভ করছে না। তুমি একটু দ্রুত যাবে ফুপি ওদের বাসায়, প্লিজ একটু দ্রুত যাও না, আমার টেনশন হচ্ছে। আরহার মা আর কোনো কথা বাড়ালো না, শুধু এখনই যাচ্ছি বলে কলটা কেটে দিল। কিন্তু শেহজাদের অস্থিরতা একটুও কমলো না, বরং বুকের ভেতরটা চাপটা যেন আরও বেড়ে গেল। সে সঙ্গে সঙ্গে নিজের বাড়ির ল্যান্ডলাইনে কল করলো। ফোন ধরতে ওপাশ থেকে তার মায়ের কণ্ঠ ভেসে এলো। হ্যালো আম্মু, আরুর বন্ধু আছে না মায়া, তুমি এখনই মায়াদের বাসায় যাও তো। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? তোর গলার স্বর এমন লাগছে কেন বাবা? কিছুক্ষণ আগে আরও শরীর খুব খারাপ বলে খবর পেয়েছি, কিন্তু ফোন করলাম ফোন বন্ধ, কাউকে পাচ্ছি না। প্লিজ তুমি এখনই গিয়ে দেখো, আমি এখানে বসে কিছুই করতে পারছি না। মা ছেলের কণ্ঠের উৎকণ্ঠা স্পষ্ট বুঝতে পারলেন। তার ছেলে যে আরহাকে কতটা চোখে হারায় তা তিনি জানেন, তাই সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, এত টেনশন করিস না বাবা, আমি এখনই বের হচ্ছি। শেহজাদের গলা এবার ভারী হয়ে এলো। আম্মু প্লিজ যত দ্রুত পারো যাও, আর পৌঁছে আমাকে ফোন দিও যদি যদি বেশি কিছু খারাপ হয়। সে বাক্যটা শেষ করতে পারল না, তার চেপে কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বলল, প্রয়োজন হলে আমি ছুটি নিয়ে চলে আসব, তবু ওকে এভাবে একা রেখে থাকতে পারবো না। আল্লাহ দোয়ায় লাগে আম্মু, প্লিজ তাড়াতাড়ি যাও। কথাগুলো বলতে বলতে শেহজাদের হাত মুঠো হয়ে গেল। জীবনে অসংখ্য বিপজ্জনক অভিযানে অংশ নিয়েছে সে, কিন্তু আজ একটা বন্ধ ফোন তাকে যতটা অসহায় করে তুলেছে ততটা কোনো যুদ্ধ পারেনি। মমতাজ বেগম যেন ছেলের কণ্ঠের অস্থিরতা আর আকুলতা স্পষ্ট বুঝতে পারলেন, তাই আর কোনো প্রশ্ন করলেন না। আচ্ছা বাবা, এখন যাচ্ছি, কথাটা বলে তড়িঘড়ি করে কলটা কেটে দিলেন। মুখে যদিও শান্ত ভাব, কিন্তু বুকের ভেতর তখন অজানা এক শঙ্কা দানা বাঁধতে শুরু করেছে। এমন করে শেহজাদ কোনোদিন তাকে তাড়া দেয়নি।
ছাদের দরজা বন্ধ করে নিশ্চুপ হয়ে বসে আছে তিনজন। টেনশনে যেন সবার মাথায় কাজ করা বন্ধ করে দিয়েছে। এখন কি করবে কোনো পথই খুঁজে পাচ্ছে না। নীরবতা ভেঙে কাপা গলায় কথা বলল মায়া। আমরা কাজটা ঠিক করিনি রে আরু। তখন মজা করে করলে এখন মনে হচ্ছে সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। শিউরও দীর্ঘশ্বাস ফেলে সায় দিল। ঠিক বলেছিস, তবু সব কিছু সামলে নেওয়া যেত যদি আমরা অন্তত শেহজাদ ভাইয়ের কলটা ধরতাম, কিন্তু সেটা তো করিনি। এখন কি হবে? আরহাত চুপচাপ ওদের কথা শুনছিল, কিন্তু আশ্চর্যের বিষয় কিছুক্ষণ আগেও যে ভয়টা ওর বুকের ভেতর তোলপাড় করছিল এখন আর তার কোনো অস্তিত্ব নেই। বরং মাথার ভেতর দ্রুত কোনো না কোনো উপায় খুঁজে বের করার চেষ্টা করছে সে। ঠিক তখনই সিঁড়িঘরে দরজা খোলার শব্দে তিনজনে চমকে উঠল। আতঙ্কিত চোখে পেছন ফিরে তাকাতে দেখলো মায়ার মা আর মিনি বেগম একসঙ্গে ওদের দিকে এগিয়ে আসছে। ওরা কিছু বুঝে ওঠার আগে প্রায় দৌড়ে এসে মেয়ের সামনে দাঁড়ালেন মিনি বেগম। কিরে মা, তোর নাকি শরীর খারাপ? আমাকে তো কিছু জানাসনি। আর শেহজাদকে কেন বলতে গেলি? জানিস না ছেলেটা কতটা পাগল? ফোন দিয়ে দিয়ে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। পরিস্থিতি সামলানোর আর কোনো উপায় নেই বুঝে আরহা মুহূর্তে অসুস্থ হওয়ার অভিনয় শুরু করলো। এক হাত কপালে রেখে ক্লান্ত গলায় বলল, হ্যাঁ মা, শরীরটা খুব খারাপ লাগছিল। কয়েকবার বমিও করেছি, তারপর মাথা ঘুরে অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ভাগ্যিস মায়া আর শিউলি পাশে ছিল। মায়া আর শিউলি হতভম্ব হয়ে গেল ওর এমন আচরণে। এ তো কিছুক্ষণ আগেও দিব্যে লাফালাফি করছিল আরহা, হঠাৎ এত অসুস্থ হলো কখন? আর বমি বা করলো কবে? দুজনে একসাথে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকাতে মায়ার অগোচরে আরহা আলতো করে চোখ টিপ দিল। ইশারাতে বুঝিয়ে দিল কিছু করার নেই, আপাতত নাটকটা চালিয়ে যা। মুহূর্তে ধাক্কা সামলাতে গিয়ে মায়া কাশির ভান করে বলল, হ্যাঁ আন্টি, হঠাৎ করে ওর শরীরটা খুব খারাপ হয়ে যায়, দুবার বমি করেছে, আমরা তো ভয়ে পেয়ে গিয়েছিলাম। শিউলিও দ্রুত মাথা নেড়ে সায় দিল, হ্যাঁ আন্টি, অজ্ঞানও হয়ে গিয়েছিল কিছুক্ষণ, অনেক কষ্টে জ্ঞান ফিরিয়েছি। কী যে কষ্ট হয়েছে আমাদের, তাই কাউকে কিছু না বলে আগে ওকে একটু সামলাচ্ছিলাম। মিনি বেগমের মুখটা মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। তিনি তড়িঘড়ি করে আরহার কপালে হাত রাখলেন। আল্লাহ আল্লাহ, কী বলছো মা তোমরা? আরু, তোর গা তো গরম লাগছে না, তবুও চল, এখনই নিচে চল, ডাক্তার দেখাতে হবে। আরহা ভেতরে ভেতরে আতঙ্কে উঠল, বাইরে থেকে দুর্বল গলায় বলল, না মা, এখন একটু ভালো লাগছে, একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। অযথা টেনশন বন্ধ করো তো। এতক্ষণ চুপ থাকা মায়ার মা এবার কপাল কুঁচকে বললেন, কি বলছো মা? টেনশন করবে না, তোমার এই অবস্থার জন্য আমারই চিন্তা হচ্ছে খুব। আর উনি তো তোমার মা। আর এই মেয়ে কতটা ফাজিল হলে এত বড় একটা কথা লুকায় বলো তো? খুব বড় হয়ে গেছিস তাই না? যদি মেয়েটার বড় কিছু হয়ে যেত তখন? কথাটা বলে মায়ের কানটা সজোরে টেনে ধরলেন মায়ার মা। আকস্মিক ঘটনার হতভম্ব হলো মায়া, রাগে চোখে তাকালো আরহার দিকে। ইশারা বুঝিয়ে দিল পরে দেখে নেবে ওকে। দুজনে এমন কাণ্ডে যেন মজা পেল শিউলি। সে ঠোঁট টিপে হাসলো কিছুক্ষণ, তারপর মুখটা সিরিয়াস ভঙ্গিতে নিয়ে বলল, যা হবার তা তো হয়ে গেছে আন্টি। আমার মনে হয় এখন ওকে নিচে নেওয়া ভালো হবে। বলা তো চায় না, আবার যদি সেন্স হারায় তাহলে সমস্যা হতে পারে। মিনি বেগম আর এক মুহূর্ত দেরি করলেন না। মেয়ের এক হাত নিজের কাঁধে তুলে নিয়ে মমতা ভরা কণ্ঠে বললেন, শিউলি ঠিকই বলেছে, আয় মা, নিচে চল। এতক্ষণ ছাদে বসে থাকলে শরীর আরও খারাপ করবে। আর হাত দুর্বল হওয়ার ভান করে মায়ের গায়ে ভর দিল। যাওয়ার আগে একবার আর চোখে মায়া আর শিউলির দিকে তাকাতেই দুজন বুঝে গেল এখন থেকে সাবধানে কথা বলতে হবে। মিনি বেগম ওকে নিয়ে সিঁড়ির দিকে এগিয়ে যেতে মায়ের মা উদ্বিগ্ন গলায় বললেন, আপা, আপনি ওকে নিয়ে ধীরে সুস্থে নিচে আসুন। আমি কিছু টাটকা ফল কেটে জুস বানিয়ে আনছি। এতবার বমি করলে শরীর একবারে দুর্বল হয়ে যায়, জুসটা খেলে হয়তো একটু বল পাবে শরীরে, তারপর না হয় বাসায় নিয়েন। মিনি বেগম মাথা নেড়ে সম্মতি দিলেন। মায়ের মা আগে আগে নেমে গেলেন। ধীরে ধীরে আরহাকে নিয়ে নিচে নেমে গেলেন মিনি বেগম। ওরা চলে যেতে ছাদের পরিবেশটা হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। মায়া দীর্ঘশ্বাস ফেলে মায়ের মাথায় হাত দিয়ে বসে পড়ল। এভাবে আর কতক্ষণ চালানো যাবে বলতো? আমরা তো গেম খেলছিলাম, কিন্তু সেটা থেকে এত কিছু হয়ে যাবে কল্পনাও করিনি। শিউলি অস্থির চোখে সিঁড়ির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার তো মনে হচ্ছে আমরা নিজেদের জন্য একটা ফাঁদ তৈরি করেছি, সেখান থেকে বের হওয়াটাই এখন সবচেয়ে কঠিন। তখন মোটে উচিত হয়নি এটা করা। বেশ বুঝতে পারছি, আল্লাহ এত মিথ্যার জন্য মাফ করিও। দুজনে একসাথে অসহায় করুণ মুখে আকাশের দিকে তাকালো। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বাকিদের মতো ওরা নিচে নেমে গেল।